এগুলো না, আরো একটু পড়ে টরে আসবেন, এইভাবে অতি সরলীকরণ করবেন না, একটু ম্যাচুরিটি নিয়ে আসেন। শুধু রাগ মধ্যবিত্তদের উপরে। সত্যি খুব কষ্ট হয় ভাই। মরারে মারো কেন, শালায় লড়ে কেন? তো জনগণ লড়তেছে, যে জনগণের মারতেছে। কালো টাকা আর্ন করার মানে উপার্জন করার আরো রাস্তা তৈরি করে দিল। আমার মতো অবিবাহিত আছে তারা তো নিউজ। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম শুনবেন। শিরোনামের মাঝখানের অংশটুকু আপনারা যে দেখেছেন, সেই শিরোনামে বর্তমানে আমাদের বাংলাদেশের এই বাজেটকে নিয়ে কিছু পথ মানুষ কথা বলেছেন, যেখানে নারী সংখ্যক বেশিরভাগ কথা বলেছেন এবং পুরুষরাও কথা বলেছেন। আমাদের অর্থমন্ত্রী কথায় কথায় রেগে যান। ওনাকে অর্থমন্ত্রী হিসেবে বসানো হয়েছে, সাংবাদিক প্রশ্ন করলে উনি গরম হয়ে যান। কিন্তু কেন এই গরম হয়ে যান? কারণ অযৌক্তিকভাবে যে উনি বাজেট করেছেন, যার মাঝখানে কোনোই অসহায় গরিব দুঃখী মানুষের কাজে লাগেন না। এই জন্যই পাবলিক যখন প্রতিক্রিয়া সৃষ্টি করেছেন, তখন উনি সাংবাদিকের উপর চওড়া হয়ে যান। কিন্তু কেন এই চওড়া? হাজার হাজার কোটি টাকা কালোবাজারি করে, তখন তো উনি চওড়া হয় না। চলুন আমরা সেই পথ এক নারীর কিছু কথা শুনে আসি। একটা সাধারণ মানুষ নিঃশ্বাস ফেলবে সেই জায়গাটুকু তারা রাখে নেই। তারা বৈধভাবে যারা মানুষ ইনকাম করে সেখানেই তাদের, ওই যে আমি শুরুতেই বললাম যে অর্থমন্ত্রী শুধু রাগ মধ্যবিত্তদের উপরে। তারা কালো টাকাকে সাদা করার জন্য, এটি যারা অবৈধভাবে দুর্নীতি করে, যারা হাজার হাজার কোটি কোটি টাকা লোপাট করেছে, তাদের কাছে আছে, এখন বের করতে পারছে না। কারণ এই সরকার যদি কোনোভাবে ফসকে যায়, তাহলে বাঁশবাগানেও দেখবেন হাজার হাজার কোটি টাকা। এটি সেফ এক্সিট, কারণ এটা যারা করেছে নীতি নির্ধারক পর্যায়ে তাদেরও এই কালো টাকা রয়েছে। এখন সেটি সৎভাবে ব্যবহার করতে পারছে না, তো সেখানে তারা সৎভাবে ব্যবহার করার জন্য এটি একটি অপকৌশল বলে আমি মনে করছি। নিত্যপণ্য থেকে শুরু করে একজন সাধারণ মানুষ দৈনন্দিন জীবনে যা যা উপকরণ লাগে, প্রতিটি ক্ষেত্রে উনি দ্রব্যমূল্য বাড়িয়েছেন। একমাত্র যারা ডেঙ্গু হচ্ছে, সেই ডেঙ্গু টেস্ট করার জন্য যে কিটটি রয়েছে, সেই কিটের শুধু দাম কমিয়েছেন। বিমানের ইঞ্জিনের সাথে করব, তারা হচ্ছে যে 30% দিবে, আর যারা অবৈধভাবে প্রচুর প্রচুর টাকার মালিক হয়েছে তাদের কাছে মাত্র 15%। এখন বিষয়টা হচ্ছে যে মরারে মারো কেন, শালায় লড়ে কেন? তো বিষয়টা ওই বরিশালের ভাষায় সেটাই বলতে হয় যে মরারে মারো কেন। তো জনগণ লড়তেছে, যে জনগণের মারতেছে। মোবাইলে যদি 100 টাকা রিচার্জ করি, সেখানে আমরা হচ্ছে 30 টাকা কেটে নিবে। তো এখন রিক্সাওয়ালা যখন 100 টাকা রিচার্জ করে তাকে 30 টাকা ব্যাট দিতে হবে, এটা এক প্রকার জুলুম ছাড়া কিছু বলা যায় না। নিজেদের টাকায় মিটার কিনবো, নিজেদের ঘরে মিটার বসাবো, কিন্তু আমার মিটারে টাকা ভরতেছি, টাকা কেটে নিচ্ছে। কোথায় যাচ্ছে? ব্যাট নিচ্ছে, ট্যাক্স নিচ্ছে। কিছু জিনিসের দাম কমছে, দাম কিসের কমছে? যেই জিনিসগুলো সাধারণ জনগণের কোনো কাজেই লাগতেছে না। বেনজির কিছুদিন আগে বলছিল যে দুর্নীতির বিরুদ্ধে সে জিরো টলারেন্স ঘোষণা করলো। একজন জিরো টলারেন্স ঘোষণাকারীর ব্যাকগ্রাউন্ডে যদি এত বেশি দুর্নীতি থাকে, তাইলে সে কোথায় দুর্নীতির জিরো টলারেন্সটা ঘোষণা করছিল, যেটা নিয়ে আমাদের সরকার বারবার লাফাচ্ছিল যে আমরা দুর্নীতিতে জিরো টলারেন্স ঘোষণা করছি। বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে বর্তমানে, এদের ব্যাংকগুলোর অধিকাংশই এখন অবস্থা খুবই খারাপ। যদি সরকারও ব্যাংক থেকে ঋণ নেয়, তাহলে কম করছে, আর এই কম করার ফলে কালো টাকা আর্ন করার মানে উপার্জন করার আরো রাস্তা তৈরি করে দিল। চাকরিজীবীদের উপরে যে 30% আয়ের 30% যে কর চাপায় দিছে, এটা কর নেওয়া ভালো, বাট আমাদের দেশে তো ওই কর নিয়ে দেশের উন্নয়ন হবে, তো নাগরিকের সুবিধা তো দিচ্ছে না। আমার যে স্বাস্থ্যসেবা, শিক্ষা, এইসব তো মানে 100% ফুলফিল করতেছে না। একটা মানুষ যখন প্রবাসে যায়, তার স্বপ্ন, তার জমি ভিটা বাড়ি বিক্রি করে, হ্যাঁ, তো তার অর্ধেক টাকাই চলে যায় টিকিটে। ক্যান্সারে রূপান্তর হয়েছে ঋণ খেলাপি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়া, যত বড় বড় ব্যবসায়ীরা মানে মাফিয়া যারা আছে আর কি, ব্যবসায়ী মাফিয়া, তারাই ঋণ খেলাপি বেশি করে। কি বিয়ে বা সামাজিক অনুষ্ঠানের মতো যে কার্যক্রমগুলো আছে, বিশেষ করে কমিউনিটি সেন্টার ভাড়া, এখানে যে কর বা যে ভ্যাট আরোপ করতেছে গভর্নমেন্ট, তো এখান তো যারা আমার মতো অবিবাহিত আছে তারা তো নিরুৎসাহী হয়ে পড়বে। যারা অবৈধ টাকা সাদা করতে চাচ্ছে, তাদেরকে ভ্যাটটা বাড়াই দেওয়া উচিত ছিল। দর্শক, ইতিমধ্যে আপনারা দুইজন মেয়ে অথবা দুইজন ছেলে যারা পথে যাচ্ছিলেন, তাদের সঙ্গে প্রশ্নে বলা হয়েছে আমাদের বর্তমানে বাংলাদেশের বাজেটকে কেন্দ্র করে কিছু কথা বলা। কিন্তু এই চারজনের যে প্রতিক্রিয়া আপনারা ইতিমধ্যে শুনেছেন, এই প্রতিক্রিয়াতে আমরা আমাদের এই দেশে বসবাস করার মতো কতটুকু যৌক্তিকতা আছে, যা আমরা খুঁজে বের করতে পারছি না। কারণ যদি 100 টাকা মোবাইল রিচার্জ করেন, 30 টাকা ভ্যাট ট্যাক্স নিয়ে যায়, তাহলে একজন রিকশাওয়ালা কি করবেন? এখানে 100 টাকায় যদি 30 টাকা তারা ভ্যাট নিয়ে যান,
তাহলে এখানে শুধুমাত্র এমপি মন্ত্রীরাই ভোগ করতে পারবে, যারা কালো টাকাকে সাদা বানায় তারাই ভোগ করতে পারবে, কিন্তু মধ্যবিত্ত কি করবে, কোথায় দাঁড়াবে? আপনাদেরকে এই অংশটুকু জানতে অবশ্যই অর্থমন্ত্রীর কাছে পর্যন্ত যেতে হবে। আপনারা একটু ধৈর্য সহকারে শুনতে থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। মূল প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে কোটি কোটি টাকা চোরা কারবারি করে, কোটি কোটি টাকা মানি লন্ডারিং করে দেশের বাইরে চলে যাচ্ছে, এইগুলার কোনো ভ্যাট ট্যাক্স আদায় করা হচ্ছে না। এখানে শুধুমাত্র মধ্যবিত্তদের উপরে চাপ সৃষ্টি করে মধ্যবিত্তদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে আমাদের এই দেশের যারা বর্তমানে বড় বড় কর্মকর্তারা আছেন। আজকে বিশেষ করে চিন্তা করতে গেলে দেখা যায় যে আমাদের বাংলাদেশে একজন বড় মাপের যদি কর্মকর্তা হয়, ওনার কাছে কথা বলাটা খুবই কষ্টদায়ক। কেননা ওনার সঙ্গে কথা বলতে গেলেও পয়সার দরকার হয়, কারণ এই পয়সা ছাড়া তার সঙ্গে কথা বলা যায় না। তো আমরা বিশেষ করে অর্থমন্ত্রীর সেই বাজেটে চলে যাব। চলুন সেই বাজেটে কি বক্তব্য দিয়েছেন অর্থমন্ত্রী। এগুলো না, আরো একটু পড়ে টরে আসবেন, এইভাবে অতি সরলীকরণ করবেন না, একটু ম্যাচুরিটি নিয়ে আসেন প্রশ্ন যখন করেন। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, কারণ এইটা কোনো জার্নালিজম না, খালি এক কথায় ঘুরে ফিরে বলেন। বহু বছর ধরে বাজেট ঘোষণার পরদিন সাংবাদিকদের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে নানা প্রশ্নের উত্তর দেন অর্থমন্ত্রী। এবারও তাই ঘটেছে। তবে অর্থমন্ত্রী হিসেবে প্রথমবার দায়িত্ব পাওয়া আবুল হাসান মাহমুদ আলী সাংবাদিকদের প্রশ্নের বাণে বারবার মেজাজ হারিয়েছেন, যা একেবারেই নজিরবিহীন। আমি মেহের ডিবিসিতে কাজ করি, একটা একটা করে হোক সম্পূর্ণ প্রশ্ন না, এটা তো নিয়ম নয়, কোথাও এটা করা হয় না। মূল্যস্ফীতি নিয়ে প্রশ্ন করা হলে ঠিকঠাক উত্তর না দিয়ে অর্থমন্ত্রী বলেন এমন প্রশ্নের ধরনে তিনি নিরাশ হয়েছেন। গত 2 বছরে বাংলাদেশের মানে টাকার অবমূল্যায়ন হয়েছে 37.3%। মানে আমাদের যদি টাকায় আমার অর্থনীতিকে আমি মাপি, তাহলে কি আমার অর্থনীতি ছোট হয়ে গেছে। মানুষ গত 3 বছরে যদি আপনি দাবি করেন 9% বা 9.5%, বিআইডিএস বলছে সেটা 15%, এই 15% ইনফ্লেশন বয়ে বয়ে বাংলাদেশের কোটি কোটি মানুষ দরিদ্র হয়ে গেছে। আপনি অতি সরলীকরণের জিনিসটা মানে খুবই রপ্ত করে ফেলেছেন। এগুলো তো একেবারে ওভার সিম্পলিফিকেশন। এইভাবে ইকোনমি চলে নাকি? হ্যাঁ, আমরা সব ছোট হয়ে গেলাম, আমাদের সব শেষ। কোথায়? এগুলো না, আরো একটু পড়ে টরে আসবেন, এইভাবে অতি সরলীকরণ করবেন না, একটু ম্যাচুরিটি নিয়ে আসেন প্রশ্ন যখন করেন। কালো টাকা ও দুর্নীতির বিরুদ্ধে কি করবেন অর্থমন্ত্রী, এমন প্রশ্নেও বিরক্ত হন তিনি। যেটা কালো টাকা সেটি কিন্তু আসলে দেশের অর্থনীতিতে ব্যবহার হয় না, চলে যায় বিদেশের বাইরে, পাচার হয়। এবং ব্যাংকিং খাতেও আমাদের দুর্নীতির অভাব, দুর্নীতির আছে, সুশাসনের অভাব আছে। তো আসলে এই সুশাসন এবং দুর্নীতি মানে প্রতিষ্ঠায় বা বাজেট বক্তৃতায় আপনার দৃঢ় কোনো পদক্ষেপ বা বার্তা আমরা দেখিনি। আমরা তো কোনো রাগ ঢাক করিনি, তা আপনি খালি ঘুরে ফিরে ওই একই কথায় যাচ্ছেন কেন? এইটা তো বুঝতে পারলাম না, এটা কি ধরনের প্রশ্ন, কিভাবে প্রশ্ন করে, এগুলো একটু শিখতে হবে আপনাদেরকে। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, কারণ এইটা কোনো জার্নালিজম না, খালি এক কথায় ঘুরে ফিরে বলেন এবং অতি সরলীকরণ। এইভাবে চলে নাকি? সমাজ সংসার এইভাবে চলে? কোথাও চলে না। এগুলো দেখেন, দেখে একটু শিখেন, তাহলে আমাদেরও কাজ করতে সুবিধা হবে। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ নিয়ে প্রশ্ন করা হলে এদিকে অর্থমন্ত্রী বলেছেন যে আপনারা বুঝে সুঝে একটু মেমোরি নিয়ে কাউকে প্রশ্ন করার চেষ্টা করেন, কারণ অর্থমন্ত্রী কিছু প্রশ্নের কারণে উনি রেগে গিয়েছিলেন। কিন্তু একজন অর্থমন্ত্রী যে দেশের, বাংলাদেশের সব কিছু মেনটেনের দায়িত্ব তার হাতে তুলে দেওয়া আছে, বাংলাদেশের কলকাঠি বলতে টাকার উৎস তার কাছে তুলে দেওয়া আছে, সেই ব্যক্তিটা সাংবাদিকের প্রশ্নের কথার প্রতি উত্তরে সাংবাদিকদের যদি প্রশ্ন করে যে আপনি একটু বুঝে আসেন, সাংবাদিক বুঝেই আপনার কাছে এসেছিলেন, সাংবাদিক আপনাকে বুঝেই প্রশ্নটা করেছিলেন যে জনগণের কি হবে, কি হবে মধ্যবিত্ত মানুষদের, কি হবে একজন রিক্সা চালকের,
কি হবে? একজন দিনমজুর সারাদিন যে কাজ করে তার কি হবে? এই প্রশ্নের উত্তরে যখন এই প্রশ্নগুলো বারবার অর্থমন্ত্রীকে করা হচ্ছিল, তখন অর্থমন্ত্রী সাংবাদিকদের উপরে চওড়া হয়েছিলেন। কারণ সাংবাদিকরা শিক্ষা নিয়ে আসেন নাই, ওনারা বুঝে আসেন নাই, সাংবাদিক বুঝেন না। শুধুমাত্র কি অর্থমন্ত্রীর কাছেই এই সাংবাদিকরা মানে মূর্খ, অজ্ঞ, গণ্ড, নাকি বাংলাদেশের সবার কাছে সাংবাদিকরা অবুঝ? এমন ধরনের প্রশ্ন একজন অর্থমন্ত্রীর কাছ থেকে আপনারা কি আশা করেছিলেন? আমার মনে হয় কেউ আশা করেন নাই। তবে দুঃখের বিষয়, আমাদের দেশে যারা হাজার হাজার কোটি টাকা চোরাকারবারি করছে তাদের কোনো ট্যাক্স ভ্যাট লাগছে না, তাদের কোনো দুর্নীতির আশেপাশে আসছে না। আজকে দেশের বেনজির আহমেদ হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে, তার বিরুদ্ধে কোনো প্রকার মানে ঝয় ঝামেলা নেই, উনি দেশের বাইরে চলে গেছে। এই হলো আমাদের দেশ, এই আমাদের অর্থনীতি।